একটা কথা যেটা বলার ছিল যে 1599 সালে গৌরী সেন যেটা ব্যান্ডেলের পর্তুগিজদেরকে অনেকটা জমি দিয়ে দেয়, ওখানে ব্যান্ডেল চার্চ তৈরি করা হয়। তারপরে গৌরী সেন ধর্মনিরপেক্ষ ছিল, চার্চের জন্য জমি প্রদান করা মানে তারপরে ও যেটা গৌরী সেন হিন্দু টেম্পেলও তৈরি করছে, সেটাও লিটারেচারে পাওয়া যাচ্ছে, অনেক ইতিহাসের ডকুমেন্টে পাওয়া যায় যে গৌরী সেন হিন্দু মন্দির এস্টাবলিশ করেছিল, সেই মন্দিরের বর্ণনাও লিটারেচারে আছে। যেটা হুগলির বড়াই লেনে 1665 উনি মারা যান। তার আগে যে শিব মন্দিরটা তৈরি হয়েছিল, অনেকের মতে নাকি ওটা উনি তৈরি করেছিলেন শিব মন্দির। ইজ এ গ্রেট ফলোয়ার অফ লর্ড শিব। সো সরি, আমার এই সমস্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে উনি বিজনেস জিনিসটা কি জানতেন, যে বিজনেস জিনিসটা কিভাবে করা যায় সেটা জানতো। এবারে আমি যেটা আসছি, আমার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ নিয়ে যে এত কথা হয়, যে আজকে যদি এরা প্রেজেন্ট ডেতে যদি ধরো রামকৃষ্ণদেব বিবেকানন্দ প্রেজেন্ট ডেতে এইখানে কোনো কলকাতার কোনো রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, শ্যামবাজার, মানিকতলা, এই ধরো শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে দুজনে গল্প করতে যাচ্ছে, তো ওরা তো বলেছে টাকা মাটি, মাটি টাকা, পয়সা জিনিসটা কখনো রামকৃষ্ণ যে টাকা অবজেক্টটাকে অনেকটা হেট করতো, যেন গঙ্গার বুকে কয়েন ছুঁড়ে যেটা হতো না, আজকালকার কয়েন তো এরকম আমাদের মতো খারাপ কয়েন ছিল না, ওগুলো ভালো ভালো কয়েন ছিল, রূপোর কয়েন ছিল, ও ছুঁড়ে ফেলে দিত, গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিত। তো পয়সার প্রতি ওর কোনো আসক্তি ছিল না, ফিলোজফিক্যালি ব্যাপারটাকে দেখতে গেলে আসক্তি ছিল না, মানে এটা উনি কি অ্যালার্জিক ছিলেন, যেটা বিবেকানন্দ অনেক সময় পয়সার প্রতি তার নিস্পৃহতা যেটাকে বলে, ডিসপ্লেজারনেস কাইন্ড অফ জিনিসটা, সেই জিনিসটার মধ্য দিয়ে বিবেকানন্দের ফিলোসফিতে ওই জিনিসটা দেখা গিয়েছে। কিন্তু আজকের দিনে আমার মনে হয় যে একটা ওনারা যদি এই সমাজে বাঁচার চেষ্টা করতেন, আজকের দিনে যে ব্যাপারগুলো আছে সেখানে ওনারা কিভাবে বাঁচতেন, এগুলো নিয়ে বলতে গেলে একটা কথা আমার বলতে হয় যে যে ফাইনালি আমাদের মধ্যে যে সমাজ ব্যবস্থা আছে, যেটা এক্সচেঞ্জ প্রথাটা আছে, সেখান থেকে ডেফিনেটলি তোমাকে আর্ন করতে হবে। আর্ন কতটা করতে হবে হয়তো রামকৃষ্ণ বিবেকানন্দ সেটার কোয়ান্টিফাই করে যেতে পারেনি, আমার মনে হয় ওর মধ্যে একটা ইকুইলিব্রিয়ামে থাকার দরকার আছে। ইউ নিড টু আর্ন। তো বিবেকানন্দ যখন আমেরিকা গিয়েছিল, সেই আমেরিকা যাওয়ার খরচাগুলো কারা উঠিয়েছিল? দেখো, একটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কোনো ফিলোসফিকে তুমি যখন সাবস্ট্যান্সিয়েট করতে যাও, সেই ফিলোসফিকে তুমি যদি তার বিরুদ্ধে থাকো বা সেই জিনিসের মতবাদের পক্ষে না থাকো, বাট ইউ নো ইন রিয়েল লাইফ হোয়াট আর দ্য থিংস ইউর অপ টু ফুলফিল ইউর অবজেক্টিভ, তোমার ব্যক্তিগত অবজেক্টিভ ফুলফিল করতে গেলে তুমি জানো যে দোজ থিংস আর রিকোয়ার্ড। আজকে রাস্তাতে চলতে গেলে পয়সা লাগবে, খেতে গেলে পয়সা লাগবে, বাসে উঠতে গেলে পয়সা লাগবে, ট্রামে উঠতে গেলে পয়সা লাগবে, শরীরটা খারাপ হয়ে গেলে পয়সা লাগবে। See, there is nothing called free. This concept was not there. So এটা ভেবে নিলে হয় না যে আমি সন্ন্যাসী মানুষ বা আমার কি আছে তো আমার সেবা পাওয়া যাবে, তা নয়। তুমি যখন একটা সমাজের ফিলোসফি বলছো, সমাজের দর্শনের কথা বলছো, সেই দর্শনের মধ্যে একটা জিনিস থাকা উচিত, দেয়ার মাস্ট বি সাম ডিফাইন্ড লিমিটেশন, যে এতদূর পর্যন্ত তোমার চাওয়া পাওয়ার একটা লিমিটেশন থাকা উচিত, যেগুলো বেসিক নিড সেগুলো উচিত। একেবারে
ওই ম্যাটারটাতে সাইলেন্ট হয়ে যাওয়া আমার মনে হয় না এটা খুব একটা বুদ্ধিমানের কাজ। আমিও কেউ নয় যে রামকৃষ্ণ বা বিবেকানন্দের মতবাদের বিরুদ্ধে আমি বলতে চাইছি। আই এম এ গ্রেট ফলোয়ার, আই এম টকিং অ্যাবাউট দ্য ব্যালেন্সিং আউট সার্টেন থিংস। সো এনিথিং এক্সট্রিম ইজ নট গুড, দ্যাট ইজ হোয়াট আই ফিল। That's why I am talking about the rational thinking process. Rationality is coming into the picture. Rational হওয়ার দরকার আছে, অ্যানালিটিক্যাল হওয়ার দরকার আছে। র্যাশনাল অ্যানালিটিক্যাল হলেই ব্যাপারগুলো বোঝা যায়। আমি একটা মানুষ, আমাকে বাঁচতে গেলে আমি কত মানুষের কাছে হাত পাতবো যদি আমি কাজটা না করতে পারি। সেটাই একটু বলার, সেটুকু একটু ভেবে দেখার। দেখো, ফিলোসফি দিতে গেলে তো অনেক ফিলোসফি দেওয়া যায়, যে ফিলোসফির একটা এক্সট্রিম লেভেল থাকে। সেই এক্সট্রিম লেভেলের জন্য যেমন তোমার বুদ্ধিজম চলে গেছে, আমার কথা বলার উদ্দেশ্য হলো বুদ্ধিজম স্প্রেড করতে পারে না, এর মধ্যে অনেক স্ট্রিনজেন্ট রুলস আছে। তোমাকে রুলও নিয়ে আসতে হবে, লিটল সিম্পলিফাইড, ওয়েদার কমন পিপল যেটাকে প্র্যাকটিস করতে পারে, সেটার মধ্যে দিয়ে যা বেশি কষ্ট না পাওয়া যায়। তো অনেক সময় বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট সবাই করে, কষ্ট তো একটা গাধাও করে, একটা ঘোড়াও করে, একটা ইন্টেলিজেন্ট মানুষও করে, একটা ওয়ার্কারও করে। তো কষ্ট উইথ ইন্টেলিজেন্স ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড। সবাই যদি কষ্ট করতো, সবাইকে যদি কেষ্ট মেলে যেত, হয়তো সবাই কষ্ট করে নিত। এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার তা নয়। আমার কথা বলার উদ্দেশ্য, আমি তিনটে মানুষের কথা আমি বলতে চাইছি, যেটা হচ্ছে যে আমি পেপারে তৈরি করেছি। একটা হচ্ছে যে রামকৃষ্ণ, যার জন্ম 1836 থেকে মৃত্যু 1886 পর্যন্ত, মানুষটা 50 বছর বেঁচে ছিল, রাইট। তারপরে আসছে বিবেকানন্দ। তো হি গট ওয়ান ফলোয়ার, অনেক ফলোয়ার পেয়েছে, যেটা আমি সে নিয়ে বলছি না। সেটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলা হবে, আমার ভিডিও বেড়ে যাবে। আমি চাইছি একটু ছোট ভিডিও করার জন্য। তো বিবেকানন্দ 1863, 1902 সাল, 39 ইয়ার্সের লাইফ, ভেরি শর্ট লাইফ। আরেকজন মানুষ যেটা ইউরোপে, এরা আমি ইন্ডিয়ান কনটেক্সটে বলছি, এরা স্পিরিচুয়াল লিডার হিসেবে আমি বলছি। স্পিরিচুয়ালিজমে আমি রামকৃষ্ণদেবের টাকা মাটি, মাটি টাকা যে কথাগুলো বলতে চাইছি, যে পয়সার প্রতি আসক্তি থাকা উচিত নয়, সেই মতবাদ নিয়ে কথা। এদের যে ফিলোসফি ছিল, যেটা হিন্দুত্ববাদ ফিলোসফি, ব্রিটিশ ইন্ডিয়াকে মুক্ত করার জন্য হিন্দুত্ব ফিলোসফিকে কিভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে যে জিন, যেটাকে আমি, যেটা জিন নয় এনার্জি এখানে আমি বলতে পারি, সেই এনার্জিটাকে ট্রান্সমিট করেছিল বিবেকানন্দের মধ্যে। হি বিকাম এ ট্রু ফলোয়ার অফ রামকৃষ্ণ, যেটা ছোট ছোট কথাগুলোকে ট্রান্সলেট করে কিভাবে সমাজের মধ্যে, ভারতবর্ষের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করেছিল, সেটা ভেবে দেখার কথা আছে। আরেকটা মানুষ যেটা হচ্ছে যে আমি যার কথা বলার চেষ্টা করছিলাম বারবার, ইউরোপে সমসাময়িককালে আরেকটা মানুষ চলে এলো, কিন্তু ইউরোপ অনেক কালচার ছিল সেই সময়। 1833-তে যেটা এসছে আলফ্রেড নোবেল। আমি আলফ্রেড নোবেল নিয়ে অনেক কথা বলেছি। উনি বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন, ইনোভেটর ছিলেন, কেমিস্ট ছিলেন, অনেক কিছু ছিলেন। ওনার কাছে 355খানা পেটেন্ট ছিল। তো ডায়নামাইটের মতো, ডায়নামাইট কী করে তৈরি করতে হয় ওখান থেকে ফ্যাক্টরি তৈরি করেছে, 355খানা পেটেন্ট তৈরি করেছে। দেখো, একটা ছোট 63 বছরের জীবনে আলফ্রেড নোবেল অনেক কিছু করেছে। বাবার ব্যবসা সামলেছে, ব্যবসা থেকে আর্মস অ্যান্ড অ্যানিমেশন তৈরি করেছে ডায়নামাইট দিয়ে। তো আলফ্রেড নোবেলের জীবনে অনেক দুঃখ ছিল। দুঃখটা হচ্ছে যে সবাই ওকে ক্রিটিসাইজ করতো, দ্যাট ইজ অ্যাঞ্জেল অফ ডেথ বলকে ওকে বলা হতো। অ্যাঞ্জেল অফ ডেথ মতলব যে ডায়নামাইট দিয়ে ইউরোপের ডিফারেন্ট, মানে দে ইউজ টু সাপ্লাই ডায়নামাইট টু ভেরিয়াস কান্ট্রিজ,
টু রাশিয়া, ইউরোপ, মেনি কান্ট্রিজ, এগুলো ওয়ারে ইউজ হয়েছে ডায়নামাইট। তো এমন হয়েছে নিজের ভাই যে ফ্যাক্টরিতে ডায়নামাইট তৈরি হতো সেখানে ব্লাস্ট হয়ে যায়। সে ব্লাস্ট হয়ে যাওয়ার পরে ভাই মারা যায়। উনি যে পিস প্রাইজ তৈরি করেছেন ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার ভাই যে তার ফ্যাক্টরিতে কাজ করতেন ওখানে ডায়নামাইট ব্লাস্ট হয়ে যায়, মারা গিয়েছিলেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো যে আলফ্রেড নোবেলের মধ্যে অনেক দুঃখ ছিল, উনিও দুঃখবাদী ছিলেন। দুঃখবাদী ইন দ্যাট সেন্স পার্সোনাল লাইফে সারা জীবনে অনেক পয়সা আর্ন করেছেন। হি হ্যাজ আর্নড হিউজ অ্যামাউন্ট অফ মানি, যেখানে পয়সার শেষ নেই। কারণ সায়েন্স, টেকনোলজি, অ্যান্ড ইফ ইউ আর ডেভেলপিং ইউর ওন ইন্ডাস্ট্রি অ্যান্ড সেলিং ইট অ্যাক্রস দ্য গ্লোব, সেখান থেকে অনেক উনি আর্ন করেছেন। কিন্তু ওনার মনটা ভালো ছিল। অনেক সায়েন্টিস্টরা যেমন কেউ শুধু টেকনোলজি করে নিল বা কিছু করে নিল, কিন্তু উনি কিন্তু একদম অলরাউন্ডার টাইপের ছিলেন। অলরাউন্ডার মানে উনি জানতেন নিজের টেকনোলজি কীভাবে প্রোটেক্ট করতে হয়, নিজের টেকনোলজি দিয়ে কী করে ফ্যাক্টরি করতে হয়। আমাদের কাছে অনেক শিক্ষণীয় আছে। আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আলফ্রেড নোবেল নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। সেই সময় ইউরোপে কী চলছিল, উনি বেসিক্যালি হি ইজ ফ্রম সুইডেন, ওকে। তারপরে তার লাস্ট জীবনে তার রিয়েলাইজেশনটা কীভাবে এলো, তার রিয়েলাইজেশনটা এটা হলো যে সারা জীবনে প্রায় $300 মিলিয়ন হি হ্যাজ আর্ন, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো উনি কিন্তু একটা জিনিস বুঝে গিয়েছিলেন, পয়সাকে স্বর্গেতে নিয়ে যায় না। আমাদের রাজতন্ত্রে যেমন এই যে টাকা লাগে, দেবে গৌরী সেন যেমন জমি খুঁড়তে খুঁড়তে সোনা পেল, সেই সোনাটা কোথা থেকে এলো? রাজার মাথায় একটাই দুষ্ট বুদ্ধি থাকে। দুষ্ট বুদ্ধি মানে চলো ওই ছোট রাজাটা আছে ওকে মেরে ওর কাছ থেকে যে মশালাটা আছে নিয়ে আসতে হবে। অনেক রাজা ছিল, অনেক রাজা ভালো রাজাও ছিল, দেশের সেবা করতো, দুটো গরিব মানুষকে কিছু খাইয়ে দিল, পরিয়ে দিল, ঘরটা বানিয়ে দিল, সেগুলো ঠিক ছিল। ইতিহাস তাদেরকে রিমেম্বার করে। কিন্তু সায়েন্টিফিক্যালি, তো আমি যদি আলফ্রেড নোবেলের সাথে যে সায়েন্স যেটা বলছি, সায়েন্স মানে র্যাশনালিটির কথা বলছি, একটা থট প্রসেসকে বলছি, সেখান থেকে উনি যেটা করে গিয়েছেন সেটা শেষ জীবনে এসে একটা উইল পেপার তৈরি করলেন। উনি তো জানতেন যে মরে যাওয়ার পরে আমি পয়সা উপরে নিয়ে যেতে পারবো না, ও ঠিক বুঝতেন। তো বসে বসে সুইডেনে ও লিখলো উইল পেপার। 1895-96 সালে একটা উইল পেপার করে গেল যে আমার 94% যেটা আমার সমস্ত প্রপার্টি আছে তার মধ্যে একটা নোবেল ফাউন্ডেশন তৈরি হোক। নোবেল ফাউন্ডেশনের ওটাকে আরেক বছর কয়েকটা সাবজেক্ট ডিসাইড করলেন, সেই সাবজেক্টে প্রাইজ দেওয়া হবে। সেটার মধ্যে আছে তোমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ফিজিওলজি আছে, আর্ট আছে, অ্যান্ড পিস। 5টা সাবজেক্টের উপরে উনি করে গিয়েছিলেন উইল পেপারে। অনেক কথা লিখে গিয়েছিলেন। আমি 8খানা 10খানা ভিডিও করেছি নোবেল ফাউন্ডেশন নিয়ে। তারপরে কি করে ওগুলো ধীরে 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 সব কী হলে উনি মরে যাওয়ার পর, মারা যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে তা নিয়েও আমার কথা বলেছি। এখানে আমার এই সমস্ত কথা বলার উদ্দেশ্য ছিল না। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে উনি, দেখো একটা সময় ইন্ডিয়াতে এখানে স্পিরিচুয়াল নিয়ে কথা বলেছে। এখানে বিবেকানন্দ, রামকৃষ্ণ তাদের স্পিরিচুয়ালিজম, হিন্দুত্ব নিয়ে কথা বলছে। বিবেকানন্দের মধ্যে আরেকটা ওয়ান স্টেপ আগে গিয়ে ব্রিটিশদেরকে কীভাবে মুক্ত হতে পারে সেখান দিয়ে কথা বলছে। বন্ধুরা, আমার একটা ছোট কথা বলে আমি আমার ভিডিওটাকে বাড়াতে চাইছি না। এই যে আমার রামকৃষ্ণ, বিবেকানন্দ, আলফ্রেড নোবেলের মধ্যে আমি একটা সিমিলারিটি দেখতে পাচ্ছি। দেখো, তুমি তোমার জীবনে ব্যক্তিগতভাবে যাই করো না কেন, আইদার ইউ ডু স্পিরিচুয়ালিজম, ইউ ডু সায়েন্স, অর ডু মেনি থিংস, ইউর অবজেক্টিভ ইজ টু মোটিভেট। সবাই চায় যে সমাজের কল্যাণ কিছু হয়ে যাক। এটা আলফ্রেড নোবেল চেয়েছিল সমাজের কল্যাণ হয়ে যায়। ওনার পিসের Alfred Nobel was very much in favor of peace. He was not liking the war. His animation activities, especially that is meant for to stop war. Many times he has talked about many issues.
ওনার শেষ জীবনে যেটা আর্নিংটার কথা বলছি, উনি ব্যক্তিগতভাবে উনি চেয়েছিলেন যে ওনাকে কেউ ইনভেন্টার হিসেবে ওর যে অ্যাক্টিভিটিজ আছে কেউ না জানতে না পারে, তাই জন্য উনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে যে নোবেল ফাউন্ডেশন করে উনি চলে গেছেন। কারণ নিজের যে কর্ম, অনেকে যেটা ওনাকে বলা হতো অ্যাঞ্জেল অফ ডেথস বিকজ অফ দ্য ডায়নামাইট, তো সেখান থেকে মানুষ ব্যক্তিগতভাবে দুঃখ পায়। দুঃখ পেয়ে উনি বলেছিলেন যে আমার নামটা যেন না ইতিহাসে, আমি কি করি আমার পাস্টটা যেন না, ইট ইজ নট দ্যাট রেলিভেন্ট। সো হোয়াট হি হ্যাজ ডান, হি হ্যাজ মেড দ্য নোবেল ফাউন্ডেশন। সেখান থেকে নতুন সায়েন্সের একটা দ্বারোদ্ঘাটন করা, সবাইকে এনকারেজ করা, প্রতি বছর একটা করে প্রাইজ দেওয়া এক একটা সাবজেক্টে, এটা হচ্ছে আলফ্রেড নোবেলের কাজ। এটা দেখতে গেলে ফিলোসফিক্যালি একটা আইডিয়া লেভেলের ট্রান্সফরমেশন নিজের ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি উনি করে গিয়েছেন, সমাজের কারোর কাছ থেকে উনি কিছু নিয়ে যাননি। আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চেয়েছিলাম যে এটা রামকৃষ্ণ বিবেকানন্দের কথা। আমরা রামকৃষ্ণ বিবেকানন্দের কথা বলতে গেলে একটা কথা বলি যে আমি যদি একটা পুরো সেল ধরে নেই, সেলের মধ্যে তোমার অনেক কিছু থাকে। সেলের মধ্যে আমি তোমাকে একটা দেখাচ্ছি এখানে। আমি এটা বলতে চেয়েছিলাম রামকৃষ্ণ বিবেকানন্দ আলফ্রেড নোবেল। রামকৃষ্ণ বিবেকানন্দ আলফ্রেড নোবেল almost same time they have come, plus minus here and there. তো রামকৃষ্ণ is talking about টাকা মাটি, মাটি টাকা, যত মত তত পথ। Vivekananda is coming, tapping his idea. So it is tapping. Now if you think Ramakrishna is a cell, is a nucleus, consists of lot of DNA, right? Swami Vivekananda is a kind of a vector. Now the question is, তোমার আইডিয়া থাকলে আইডিয়াটাকে তোমাকে কি করতে হবে? আইডিয়াটার এক্সটেনশনের দরকার আছে, তো মাল্টিপ্লিকেশনের দরকার আছে, রাইট? সেই মাল্টিপ্লিকেশনটা করবে কে? সেই মাল্টিপ্লিকেশনটা করবে এখানে, if I take Ramakrishna kind of a wisdom here of few ideas that has been translated by Vivekananda and his other followers, the most of the things was done by Vivekananda. Is a plasmid. So what he is taking? He is taking the DNA part of a nucleus, of a DNA part which is present in the nucleus, in the chromosome. You know, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ গুলো থাকছে, সেই ফরেন গুড থিংস, ইম্পর্ট্যান্ট থিংস সেখান থেকে প্লাজমিডের মধ্যে, ওটাকে প্লাজমিড হচ্ছে যে সাইটোপ্লাজমে থাকছে, তোমার নিউক্লিয়াসের বাইরে প্লাজমিড আছে। ইট অলসো ক্যারিজ ডিএনএ, দ্যাট ইজ এনি বায়োলজি স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড। হিয়ার Vivekananda is plasmid for me. He is carrying DNA of, not the physical DNA, the idea DNA. He is transmitting, inserting, multiplying. He is a vector. He is a vector, he is a carrier, that is what. So তুমি যখন একটা ফরেন ডিএনএকে একটা হোস্টের মধ্যে ওটাকে দিয়ে দাও, ওটা মাল্টিপ্লাই করে, দেন এগেন ইটস রিকোয়ার্স হোস্ট। নাও দিস plasmid cannot grow alone, you need also one host over here to grow. So a lot of bacteria has been decided nowadays in vaccine production, monoclonal antibody, so different molecule development, অনেক কাজেতে এই সমস্ত ইউজ করা হয়। This is a simple technology. Let me make it very simple. It's a basically machine. In biotechnology or molecular biology or bioengineering যেগুলোর কথা বলি, মেশিন, লেদ মেশিন, এটা বাংলায় পাতি বাংলায় বলে লেদ মেশিনে যেমন তোমার নাট বোল্ট তৈরি হয়, হুইল তৈরি হয়, তো ডিফারেন্ট ডাইমেনশনে তৈরি হয়, লোহা আক্ষা লোহা কেটে কেটে ওগুলোকে তৈরি হয়। সিমিলার ওয়ে
I explained this thing. This is also a silent lathe machine. লেথ মেশিনে কি হয়, একটু আওয়াজ হয়, আওয়াজটা খটখট 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 ঘটঘট 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 আওয়াজ, যেগুলো অনেকের হয়তো পছন্দ হয় না, কিন্তু যেটা মাইক্রোবায়োলজি ওয়ার্ল্ডের ক্ষেত্রে হয়ে থাকে, যেটা নলেজ আইডিয়া, মাই পারপাস অফ টেলিং অল দোজ থিংস, সো ইউ ক্যান ডু সায়েন্স অলসো উইদাউট মেকিং নয়েজ. So whatever small noise is happening, the idea level, Swami Vivekananda, Ramakrishna Dev, whatever things are happening, the idea, the wisdom I talked about many times, there is a big laboratory, এখানেও রিসার্চ হয়. তারপরের যে কাহিনী আমি বলতে চাইছি, এখান থেকে তোমার প্লাজমিড তৈরি হয়ে গেল, প্লাজমিডের মধ্যে তোমার ফরেন এলিমেন্ট ইনসার্ট করা হলো, রামকৃষ্ণের জিনটাও চলে এলো, বিবেকানন্দ সেটা নিয়ে সারা পৃথিবীতে সেই মেসেজটা ক্যারি করলো, আরও অনেক মনের মধ্যে সেগুলো উদ্বুদ্ধ করলো, রামকৃষ্ণ বেলুর মঠ তৈরি করলো, তাদের মধ্যে একটা যে রামকৃষ্ণের যেটা ফিলোসফি, যেটাকে করার জন্য মঠ, বেদান্ত অনেক নিয়ে অনেক কাজ, সেটা সবাই জানে, চিকাগো থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে অনেক জায়গায়, তো বিবেকানন্দের অনেক কাজ আছে সারা জীবন, এটাই করে গেছে, একটা গুরু ধরেছে. আমি সবাইকে যেটা বলেছিলাম, জীবনে যারা এমএসসি করছে, পিএইচডি করছে, স্পেশালি একটা ভালো গুরু ধরো, একটা ভালো গুরু নয়, গরু ধরো না, কিন্তু গুরু ধরো. গরু ধরলে কি হবে, ওটা 5 মাস 6 মাস তোমাকে মিল্ক দেবে, তারপরে ওটা বুড়ো হয়ে গেলে ওটাকে মানুষ বেচে দেয়, মানুষকে ভুলে যায় সেগুলো. কিন্তু গরু ধরো না, গুরু ধরো, সারা জীবন তোমার সাথে থাকবে. তো বিবেকানন্দ হ্যাজ গট দ্য পারফেক্ট গুরু, সেই গুরুকে মনে প্রাণে নাও. কারোর পিএইচডি গাইডকে, কাউকে তুমি যদি পিএইচডি গাইড মনে করো, কারোরই কথা বলছি, হায়ার রিসার্চের কথা বলছি, ইউ হ্যাভ টু হ্যাভ সাম ফিলোসফি. হোয়ার আই এম টকিং অ্যাবাউট গুরু মিনস you have to hold certain philosophy, what you believe strongly, that person. I'm not talking about how good he is looking or how bad he is looking, the idea level I'm talking. If you feel certain ideas are good, you can also put your ideas the way Ramakrishna যে থট প্রসেসকে বিবেকানন্দ অনেকটা এক্সটেন্ড করেছে যেটাকে, সেটা দিয়ে যেটাকে, সেটা সবাই জানে. আজকে বিবেকানন্দ না থাকলে রামকৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল না, সেটা সবাই জানে. তো কিন্তু চেলা কিন্তু গুরুর প্রচারক হতে পারে তখন যখন যদি ভালোবাসা থাকে, তার আইডিয়া লেভেলটাকে ভালো বুঝতে পারে, সেটুকুই আমার বলার. আরেকটা যেটা কথা বলার হচ্ছে, বিবেকানন্দের যেটা তার আইডিয়া থেকে উদ্বুদ্ধ হয়ে আজকে কে নয়, বিবেকানন্দের ফলোয়ার পৃথিবীতে কত মানুষ আছে, ইতিহাসের পাতা ঘাঁটলে সেটা তো পরিষ্কার বোঝা যায় যে কারা কারা ইনফ্লুয়েন্স হয়েছে স্বাধীনতা সংগ্রামে. সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইউ সে ব্যাড অর গুড হোয়াট এভার, প্রেজেন্ট ডে নরেন্দ্র মোদী স্যার, many people, there are African leaders, Nelson Mandela, all those people are influenced, enlightened from Vivekananda, and they have openly declared they are the followers. আমি যেটা বলেছিলাম, সরি, রামকৃষ্ণ বিবেকানন্দ ছিল একজন ট্রু ন্যাশনালিস্ট, এটা হিন্দুইজমকে প্রচারক করেছিলেন, রামকৃষ্ণের দৃঢ় ভক্ত ছিলেন, সেটা আমি বলেছিলাম. আমার বক্তব্য যেটা আমি প্লাজমিডের কথা বলেছিলাম, তারপরেও রামকৃষ্ণের, বিবেকানন্দের পরেও অনেক বিবেকানন্দের ভক্ত আর যারা ফলোয়ার এসছে, ফলোয়ারের মধ্যে অনেকে বড় বড় মানুষ, যেটা আমি বলেছি অলরেডি, সুভাষচন্দ্রের নাম বলেছি, ঋষি অরবিন্দ পর্যন্ত স্বামী বিবেকানন্দের ইনফ্লুয়েন্সের মধ্যে চলে এসেছিলেন. দের আর লট অফ ফ্রিডম মুভমেন্টের যারা ছিল, বাঘা যতীন থেকে শুরু করে অনেক বিদেশি, যে আমেরিকানরা তো অনেক আমেরিকান, চিকাগোতে পুরো আমেরিকাতে যখন ভাষণ হওয়ার পরে সেখান থেকে
এরা এরা অনেকেই ইনফ্লুয়েন্স হয়েছে বিবেকানন্দের। যেটা আমি বলতে চেয়েছিলাম যে প্লাজমিডের পরেও যেটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন তোমার আইডিয়া, একটা ভালো আইডিয়া থাকলে সেই আইডিয়াটাকে তোমাকে করার দরকার হয় না, সেখানে তোমার অনেক ফলোয়ার আছে, তারা ওটাকে ক্যারি করে নিয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল থিং। সো ফার্স্ট অফ অল দিস আইডিয়া হ্যাজ টু বি গুড, ইট হ্যাজ টু বি ইউনিক, either it is in the field of science and technology or in the field of idea। বেসিক্যালি ফিলোসফিক্যাল ওয়ে ওটা দেখতে গেলে অল আর সেম, সবাই কিন্তু একই জায়গায় এসে একই জিনিসে চলে আসে বলে আমার মনে হয়। সেই জন্য আজকের দিনে বিবেকানন্দের রেলিভেন্স আছে। ঠিক আছে, জেএনইউতে বা কিছু একাডেমিক ইনস্টিটিউটে বিবেকানন্দকে নিয়ে অনেক কিছু করে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এটাও তো হতে পারে। বোঝার মতো ক্ষমতা নেই, এদেরকে মাফ করে দাও। লেফটিস্ট হ্যাজ নেভার এভার রেসপেক্টেড স্বামী বিবেকানন্দ, for that matter in Bengal or any other places, that is the part of history. But what I am trying to tell, because he is nationalist, there are many issues that is involved. The allergy towards nationalism of this so-called leftist are too much. So these are all ideological fight. Probably one need to get into in a different zone. Probably there are many issues. So I am not getting into that part. Probably I have made so many videos on nationalism and internationalism. So in idea level, what should be your fundamental thing, so you get recognition, you are recognized by the society, তোমাকে সমাজ করবে, সেই সকল সমাজ, সেটা নিয়ে বিবেকানন্দ ইজ বিবেকানন্দ। আমার কথা বলার উদ্দেশ্য নয়, যেটা বিবেকানন্দের ফল অনেক তোমার যেটা এও ছিল, ডিসাইপেলও ছিল বিবেকানন্দ, আমি বলেছি তারপরেও অনেক ডিসাইপেলরা বিবেকানন্দের কাজ, বিবেকানন্দ তার ব্যক্তিগত জীবনে অনেক স্ট্রাগল করে গেছে, গরিবি থেকে শুরু করে অনেক কিছু। আমার কথা বলার উদ্দেশ্য ছিল টাকা মাটি টাকা, আজকের দিনের এগুলোকে, আজকের সমাজে এসে দাঁড়িয়ে এগুলোকে ভাবা খুব মুশকিল। কেউ যদি টাকা মাটি টাকা বলে, ও মাটিতেই চলে যাবে, ওর নিজের বডি দাহ করার জন্য কিছু থাকবে না। সেগুলো বাস্তব কথা, সেই বাস্তব কথাগুলোকে মেনে নেওয়ার খুব দরকার আছে। ও ডিসাইপলের মধ্যে যেটা অশোকানন্দ, পরমানন্দ, অনেক বড় বড় মানুষ অনেক কথা বলে গেছেন। তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চেয়েছিলাম, যেটা বিবেকানন্দের যেটা ইনফ্লুয়েন্সার, যারা ইনফ্লুয়েন্স করেছে, জামশেদজি টাটা, জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস, all those great scientists, they are also influenced. So এরা যে এক একটা পার্সোনালিটি, সেগুলো ওই সময়ে 19th সেঞ্চুরির মধ্যে যে পার্সোনালিটিগুলো এদের কাছ থেকে বিবেকানন্দের মধ্যে ইনফ্লুয়েন্স হওয়া, মানে এগুলো অনেক বড় ব্যাপার। তো এইটাই আমার কথা ছিল, যে আলফ্রেড নোবেলের ব্যক্তিগত জীবন, রামকৃষ্ণের ব্যক্তিগত জীবন আর বিবেকানন্দের ব্যক্তিগত জীবন, এরা ডিফারেন্ট জায়গা থেকে আসছে, বাট ফিলোসফিক্যালি যদি দেখা যায় একটা কমন প্ল্যাটফর্ম আমি দেখতে পাই, সেটাই আমার ব্যক্তিগতভাবে বলার। তো আজকের সমাজে দাঁড়িয়ে উই হ্যাভ টু বি ব্যালেন্সড, সো অ্যাক্ট ইন এ ব্যালেন্সড ওয়ে, টেক অল দ্য ফিলোসফি, ফাইনালি ইউ ড্র হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড ফর ইউর লাইফ। তোমার ব্যক্তিগত জীবনে কোন দর্শনটাকে ভালো লাগে সেটা নেওয়ার চেষ্টা করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। আমি এই কথা বলে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর giving me opportunity to speak little bit on these issues. I am not expert. I am so sorry if I have done some mistake. So all the best. Take care. Bye bye.